গোপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের তরফ থেকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025 সকলের ভালো কাটুক এই কামনাই আমি করি। 2025কে স্বাগত জানানোর জন্য চারিদিকে বাজি পোড়ানো হচ্ছিল, ফানুস ওড়ানো হচ্ছিল। এই ভিডিও আমি আমাদের ফ্ল্যাটের ছাদ থেকে ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে বাজি পোড়ানোর জন্য যে ধোঁয়ার থেকে দূষণ হয় সেই দূষণের বিপক্ষেই আমি কথা বলতে চাই। তবুও মানুষ আনন্দ উল্লাস প্রকাশ করার জন্য বাজি পোড়িয়ে থাকে। তবে সে যাই হোক, চলুন নতুন বছরকে স্বাগত জানিয়ে আমি আমার কাজকর্ম শুরু করি। আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকে একটা কেক রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে গল্প পাঠ করেও শোনাবো। চলুন তাহলে ভিডিওটি দেখতে থাকুন আর আমি আমার কাজকর্ম করতে থাকি। আজ মালাই কেক বানাবো, তার সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের প্রথম পরিচ্ছেদটা আমি আগের এপিসোডে পড়েছি, তার শেষ অংশটুকু বাকি ছিল, শেষ অংশটুকু প্রথমে পড়ব, তারপর দ্বিতীয় পরিচ্ছেদে প্রবেশ করে দ্বিতীয় পরিচ্ছেদ যতটুকু হয় পাঠ করে আপনাদের শোনাবো। তাহলে চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্প আমি পাঠ করা শুরু করছি। চক্রবর্তী দাওয়ার দিকে অগ্রসর হইবার উপক্রম করিয়া বলিল, কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখিল আর রক্ষা হয় না, হঠাৎ বলিয়া ফেলিল, ঝগড়া করিয়া ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসাইয়া দিয়াছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকিতে পারে এ কথা সহজে মনে হয় না। ছিদাম তখন ভাবিতেছিল, ভীষণ সত্যের হাত হইতে কি করিয়া রক্ষা পাইব। মিথ্যা যে তদপেক্ষা ভীষণ হইতে পারে তাহা তাহার জ্ঞান হইল না। রামলোচনের প্রশ্ন শুনিবা মাত্র তাহার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর গজাইল এবং তৎক্ষণাৎ বলিয়া ফেলিল। রামলোচন চমকিয়া উঠিয়া কহিল, অ্যাঁ, বলিস কি, মরে নাই তো? ছিদাম কহিল, মরিয়াছে বলিয়া চক্রবর্তীর পা জড়াইয়া ধরিল। চক্রবর্তী পালাইবার পথ পায় না, ভাবিল, রাম রাম, সন্ধ্যাবেলা একই বিপদেই পড়িলাম, আদালতে সাক্ষ্য দিতে দিতেই প্রাণ বাহির হইয়া পড়িবে। ছিদাম কিছুতেই তাহার পা ছাড়িল না, কহিল, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচাইবার কি উপায় করি? মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভাবিয়া বলিলেন, দেখ, ইহার এক উপায় আছে। তুই এখনই থানায় ছুটিয়া যা, বলগে তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলায় ঘরে আসিয়া ভাত চাহিয়াছিল, ভাত প্রস্তুত ছিল না বলিয়া স্ত্রীর মাথায় দা বসায়া দিয়াছে। আমি নিশ্চয় বলিতেছি, এ কথা বলিলে ছুরিটা বাঁচিয়া যাইবে। ছিদামের কণ্ঠ শুষ্ক হইয়া আসিল। উঠিয়া কহিল, ঠাকুর, বউ গেলে বউ পাইব, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইব না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করিয়াছিল তখন এ সকল কথা ভাবে নাই। তাড়াতাড়িতে একটা কাজ করিয়া ফেলিয়াছে। এখন অলিখিতভাবে মন আপনার পক্ষে যুক্তি এবং প্রবোধ সঞ্চয় করিতেছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করিলেন। কহিলেন, তবে যেমনটি ঘটিয়াছে তাই বলিস, সকল দিক রক্ষা করা অসম্ভব। বলিয়া রামলোচন অবিলম্বে প্রস্থান করিল এবং দেখিতে দেখিতে গ্রামে রাষ্ট্র হইল যে কুরিদের বাড়ির চন্দরা রাগারাগি করিয়া তাহার বড় জায়ের মাথায় দা বসায়া দিয়াছে। বাঁধ ভাঙিলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমনি হুহু শব্দে পুলিশ আসিয়া পড়িল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হইয়া উঠিল। এখানেই রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের প্রথম পরিচ্ছেদ শেষ হলো। এখন দ্বিতীয় পরিচ্ছেদ পড়া শুরু করছি। ছিদাম ভাবিল, যে পথ কাটিয়া ফেলিয়াছে সেই পথেই চলিতে হইবে। সে চক্রবর্তীর কাছে নিজ মুখে এক কথা বলিয়া ফেলিয়াছে, সে কথা গাশুদ্ধ রাষ্ট্র হইয়া পড়িয়াছে। এখন আবার আর একটা কিছু প্রকাশ হইয়া পড়িলে কি জানি কি হইতে কি হইয়া পড়িবে সে নিজেই কিছু ভাবিয়া পাইল না। মনে করিল, কোনো মতে সে কথাটা রক্ষা করিয়া তাহার সহিত আর পাঁচটা গল্প জুড়িয়া স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নাই। ছিদাম তাহার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজ কন্ধে লইবার জন্য অনুরোধ করিল। সে তো একেবারে বজ্রহত হইয়া গেল। ছিদাম তাহাকে আশ্বাস দিয়া কহিল, যাহা বলিতেছি তাই কর, তোর কোনো ভয় নাই, আমরা তোকে বাঁচাইয়া দিব। আশ্বাস দিল বটে,
কিন্তু গলা শুকাইয়া মুখ পাংশুবর্ণ হইয়া গেল। চন্দরার বয়স 17-18 অধিক হইবে না। মুখখানি হৃষ্টপুষ্ট, গোলগাল, শরীরটি অনতিদীর্ঘ, স্বাস্থ্যটি সুস্থ সবল। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলিতে ফিরিতে নড়িতে চড়িতে দেহের কোথাও যেন কিছু বাধে না। একখানি নূতন তৈরি নৌকার মতো, বেশ ছোট এবং সুডোল, অত্যন্ত সহজে সরে এবং তাহার কোথাও কোনো গ্রন্থি শিথিল হইয়া যায় নাই। পৃথিবীর সকল বিষয়েই তাহার একটা কৌতুক এবং কৌতূহল আছে। পাড়ায় গল্প করিতে যাইতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যাইতে আসিতে 2 অঙ্গুলি দিয়া ঘোমটা ঈষৎ ফাঁক করিয়া উজ্জ্বল চঞ্চল ঘনকৃষ্ণ চোখ দুটি দিয়া পথের মধ্যে দর্শনযোগ্য যাহা কিছু সমস্ত দেখিয়া লয়। বড় বউ ছিল ঠিক ইহার উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলেঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কিছুই সে সামলাইতে পারিত না। হাতে বিশেষ একটা কিছু কাজও নাই, অথচ কোনো কালে যেন সে অবসর করিয়া উঠিতে পারে না। ছোট যা তাহাকে অধিক কিছু বলিত না, মৃদুস্বরে 2-একটা তীক্ষ্ণ দংশন করিত, আর সে হাউ হাউ দাউ দাউ করিয়া রাগিয়া মাগিয়া বকিয়া ঝকিয়া সার হইত এবং পাড়াশুদ্ধ অস্থির করিয়া তুলিত। এই 2 জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের একটা আশ্চর্য ঐক্য ছিল। দুঃখীরাম মানুষটা ছিল বৃহদায়তনের, হাড়গুলো খুব চওড়া, নাসিক্য খর্ব, 2টি চক্ষু এই দৃশ্যমান সংসারকে যেন ভালো করিয়া বোঝে না, অথচ ইহাকে কোনরূপ প্রশ্ন করিতেও চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল, অলস, নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুদিয়া করিয়া তুলিয়াছে, লেশমাত্র বাহুল্যবর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায় নাই। প্রত্যেক অঙ্গটি বলের সহিত, নৈপুণ্যের সহিত মিশিয়া অত্যন্ত সম্পূর্ণতা লাভ করিয়াছে। নদীর উচ্চ পাড় হইতে লাফাইয়া পড়ুক, লগা দিয়া নৌকা ঠেলুক, বাঁশগাছে চড়িয়া বাছিয়া বাছিয়া কঞ্চি কাটিয়া আনুক, সকল কাজেই তাহার একটি পরিমিত পরিপাট্য, একটি অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুল তেল দিয়া কপাল হইতে যত্নে আঁচড়াইয়া তুলিয়া কাঁধে আনিয়া ফেলিয়াছে। বেশভূষা সাজসজ্জায় বিরল একটু যত্ন আছে। অপরাপর গ্রামবধূদিগের সৌন্দর্যের প্রতি যদিও তাহার উদাসীন দৃষ্টি ছিল না এবং তাহাদের চক্ষে আপনাকে মনোরম করিয়া তুলিবার ইচ্ছা তাহার যথেষ্ট ছিল, তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত। উভয়ে ঝগড়াও হইত, ভাবও হইত, কেহ কাহাকেও পরাস্ত করিতে পারিত না। আর একটি বিশেষ কারণে উভয়ের মধ্যে বন্ধন ছিল কিছু সুদৃঢ়। ছিদাম মনে করিত চন্দরা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাহাকে যথেষ্ট বিশ্বাস নাই। আর চন্দরা মনে করিত আমার স্বামীটি চতুর্দিকেই দৃষ্টি, তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোনদিন হাতছাড়া হইতে আটক নাই। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের 2য় অনুচ্ছেদের এটুকু পর্যন্তই পাঠ করা হলো। 2য় অনুচ্ছেদের বাকি অংশটুকু পরের ভিডিওতে আপনাদের পাঠ করে শোনাবো। কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি মালাই কেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সেটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কেক কিভাবে তৈরি করেছি সেটা ভিডিওতে দেখিয়েছি, আর কি কি উপকরণ লেগেছে সেটা লিখে দিয়েছি। এই রেসিপি ফলো করে আপনারাও মালাই কেক বাড়িতে বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। আজকের গল্প পাঠের সঙ্গে মালাই কেক রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। আর কেকটি ভীষণ সফট হয়েছিল, আর মালাইটা ভীষণ সুন্দরভাবে কেকের ভেতরে প্রবেশ করেছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। নতুন বছরকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।